ঢাকা। এই শহরটি ৪০০ বছরের পুরনো একটি শহর। এখানে মিশে আছে শত শত বছরের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আর লাখ লাখ মানুষের নিত্যদিনের জীবন সংগ্রামের গল্পকথা, যেখানে প্রতিটি মানুষের সকাল শুরু হয় সারাদিনের ব্যস্তময় জীবনের কর্মপরিকল্পনা নিয়ে। এই শহরটি বারবার যুদ্ধ, সংঘাত ও বিপ্লবের সাক্ষী হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে প্রায় ৮ থেকে ১০টি বড় আন্দোলন এ শহরের ইতিহাসকে ভিন্ন রূপ দিয়েছে। তবে জেনজির কাছে ২০২৫ সালের ছাত্র জনতার অভ্যুত্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা প্রায় ১.৫ মাসের প্রতিরোধের পর এ অঞ্চলের রাজনৈতিক পরিবর্তন এনে দেয়। ওই আন্দোলনে প্রায় ১ থেকে ১.৫ হাজার মানুষ জীবন হারিয়েছেন। ঢাকা। বিশ্বের অন্যতম জনবহুল শহরগুলোর মধ্যে এটি একটি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর প্রায় ৪ লাখ মানুষ উন্নত জীবনের আশায় ঢাকায় পাড়ি জমান। তাদের একটি বড় অংশ ঢাকায় আসে শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। তবে বেশিরভাগের মতে ঢাকা বসবাসের জন্য আদর্শ না হলেও বাধ্য হয়েই সবাই এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৫০,০০০-এরও বেশি মানুষ বসবাস করছে। তবে আজকের ভিডিওতে বিশদ আলোচনা না করে ঢাকার বেশ কয়েকটি স্থান ঘুরে দেখানোর চেষ্টা করব। এছাড়াও এগুলোর ইতিহাস নিয়েও বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। এসএম নূর চ্যানেলে ঢাকা সিরিজের প্লেলিস্টে ঢাকা সম্পর্কিত পরবর্তী সকল ভিডিও দেখতে পারবেন। এটি ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা গুলিস্তানের চিত্র। প্রতিদিন এখানে নানা কাজে হাজার হাজার মানুষ ভিড় জমান। মুঘল আমলে এই এলাকাটিতে বিশ্রামের জন্য লোকজন আসতেন, আর সে থেকেই এর নামকরণ করা হয়েছে গুলিস্তান। গুলিস্তান শব্দের বাংলা অর্থ দাঁড়ায় ফুলের বাগান বা ফুলের স্থান। সে সময়ে গুলিস্তানের এমন চিত্র ছিল না। সরু কাঁচা পথের রাস্তায় চলাচল করতেন সে সময়কার নবাব ও ব্রিটিশদের উচ্চ পদস্থ ও উচ্চ বৃত্তশালীরা। বর্তমানে বেশ কয়েকটি পরিবার ঘোড়ার গাড়ির ঐতিহ্যকে ধরে রেখেছে, যা গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত আসা যাওয়া করে। এছাড়াও বিভিন্ন বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ বিশেষ অনুষ্ঠানে এদের দেখা যায়। ১৯৫০-এর দশকে ঢাকায় মোটরগাড়ি তথা প্রাইভেট কার, সিএনজির প্রচলন শুরু হলে ধীরে ধীরে ঘোড়ার গাড়ির কদর কমতে থাকে। তখন রিক্সা হয়ে ওঠে স্বল্প দূরত্বের সবচেয়ে জনপ্রিয় বাহন। ঢাকায় মূলত ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয় ১৮০০ শতকের শেষের দিকে এবং ১৯ শতকের শুরুর দিকে। সে সময়ে ব্রিটিশ শাসনামলে যারা উচ্চপদস্থ কর্মকর্তা, জমিদার এবং উচ্চবিত্তরা মূলত এই গাড়ি ব্যবহার করতেন। একই সাথে সে সময় ঢাকার রাস্তা ছিল সরু এবং কাঁচা রাস্তা, যার ফলে ঘোড়ার গাড়ি সেই সময়ে বেশ কার্যকর ভূমিকা পালন করতেন। কেউ কেউ সদরঘাটকে মিশরের নীল নদের ভূমিকায় দেখেন, কারণ ঢাকার সভ্যতাকে কয়েক ধাপ এগিয়ে নিতে বুড়িগঙ্গার ভূমিকা অপরিহার্য। বাংলার বাণিজ্যিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে সবচেয়ে বেশি কাজ করেছে সদরঘাট। এখন এটি দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও পদ্মা সেতু হওয়ার কারণে সদরঘাটে লঞ্চের চাহিদা আগের তুলনায় বেশ কিছুটা কমেছে।
আমি কথা বলি এমন একজনের সাথে যিনি বুড়িগঙ্গায় কাটিয়ে দিয়েছেন জীবনের প্রায় 11টি বছর। তালা ভাইছি এটি। এই তালার সাথে আসলে কি থাকে দেখি একটু আমার কাছে দেন। শুধু এই তালাই পাইছেন? হ্যাঁ তালা, তারপরে তাবিজ পাইছি। দেখি দেখতে দেন তো দেখি। দর্শক আসলে দেখেন যে মানুষের কতটা শত্রু হইলে এই ধরনের কাজ করতে পারে, যে আসলে কুফুরি কালাম যেটাকে বলে তালার সাথে বেঁধে দেন নদীতে ফেলে দিলে আর ওইটা কখনোই পাওয়া যায় না, কিন্তু ওনারা আসলে পাইলেও ওনারা তালার সাথে এই চাবিগুলো রাখেন না, এমনটাই বলতেছিলেন উনি আসলে। আছে মানে যেটা একটা দেখা গেছে, অনেকে দেখা গেছে বিয়া এই তালা দিয়া বান মারে। হ্যাঁ, এরপর দেখা গেছে কি বিয়া শাদী হয় না, দেখে এরকম অনেক কিছু করে। তো এটি দিয়ে আমরা অনেকেই এই তাবিজ উঠে ফালাই দিয়ে যেটা বেশি না বেচতে পারি, আর যেটা না বেচার মতন সেটা বেশি না। এটা বুঝতে পারছি। আমার নাম আবুল হোসেন। চুমুকের দাম হইলো 4000 টাকা। 4000 টাকা করে একটা। এখানে কতটুকু আছে চুমুক ধরেন? এইটা ওজন আছে আপনার 7 কেজি। 7 কেজি ওজন আছে। আচ্ছা, এই পেশায় আমি আরো আগের থেকে এই কাজ করে গেছি আর কি। এই কাজ করার পর থেকে হ্যাঁ, এরপরে একজনের দেখি চুমুক টানটা আছে, চুমুক আপনার এই চুমুক টানে হের দেহা দিয়ে আমি এটা আনছি আর কি কিনা। 2টা আনছি, একটা ফায়ার লগে বাজ্যা রয়ে আছে, একটা রয়ে গেছে। এই ফায়ার লগে ফায়ার নিচে বাজ্যা কি মারির নিচে আর কি। ফায়ার লগে আপনার এই যেরকম পাইপ আছে না, এই পাইপের চিপার লগে বাজ্যা রশি বান্ধা ছিল না, রশিতে আপনার সিধে গেছে গাড়ি, টলারটা টান দিয়েছি সিধে গেছে গাড়ি। হ্যাঁ, বুড়িগঙ্গা পানির নিচে অনেক কিছুই আছে। ভৌতিক কিছু কি ঘটছে আপনার সাথে কখনো? অনেক কিছুই আছে, আপনার লোহা আছে, এরপরে প্লেট আছে, বহুত কিছুই আছে। আমি বেশি দিন হয় নাই, 1 বছর হয়েছে আর কি। বুড়িগঙ্গা নদীতে আপনি 1 বছরের আগে বাইরে গেছিলাম, আর 10 বছর বাইরে গেছিলাম। আগে 10 বছর ছিলেন? আগে 10 বছর আসছিলাম, মোট 11 বছর। হ্যাঁ, আগে 10 বছরের কাজ করিয়া এরপরে গেছিলাম গা ফার্নিচারের কাজ করতে, ওপরে গেছিলাম গা। আর ভাগ্য খারাপের গুণে হিরে আইছিলাম আর কি নৌকা ভাই। 1960 সালের দিকে নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1968 সালে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। বাইতুল মোকাররমের স্থাপত্য শৈলী পবিত্র কাবা শরীফের অনুপ্রেরণায় নির্মিত চতুষ্কোণ নকশা উঁচু স্তরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। বিশ্বের নানা প্রান্তে যখন মুসলিমদের ওপর নির্যাতন হয়, তখন এখান থেকেই প্রতিবাদের প্রতিধ্বনি ওঠে হাজারো মুসলিমের কণ্ঠে। মুসলিম জাতি গোষ্ঠী হিসাবেই নয়, বাংলাদেশ ভাতৃত্বপূর্ণ রাষ্ট্রের একটা উদাহরণ। সেই জায়গা থেকে ভারতের হিন্দুত্ববাদী মোদীর বিরুদ্ধে যে উচ্চারণ হয়েছে, মহাভারতের পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি আমি ধরে কথা বলতে চাই, যদিও আগের সেই জৌলুস এখন আর নেই, তবে এর সাথে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। ইতিহাসের গহীনে আজও দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা, একটি অসমাপ্ত মুঘল দুর্গ, কিন্তু এক পূর্ণ ঐতিহ্যের প্রতীক। 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ আজম শুরু করেছিলেন এই দুর্গ নির্মাণ। উদ্দেশ্য ছিল এটিকে একটি শক্তিশালী প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। কিন্তু দুর্গ নির্মাণ থেমে যায় একটি করুণ ঘটনার পর। শায়েস্তা খানের কন্যা পরিবিবির অকাল মৃত্যু। তার সমাধি আজও কেল্লার কেন্দ্রে দাঁড়িয়ে আছে, যেন এক নীরব ভালোবাসার স্মারক। লালবাগ কেল্লায় রয়েছে প্রাচীন 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, শীতল ও গরম পানির হাম্মামখানা এবং সুড়ঙ্গ পথ, যেগুলো আজও রহস্যে ঘেরা, জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়। অনেকে বলেন এই সুড়ঙ্গ পথ বুড়িগঙ্গা নদীর ওপারে পৌঁছাতো, কিন্তু যারা একবার ঢুকেছে কেউ আর কখনোই ফিরে আসেনি। এই দুর্গ শুধু ইতিহাসের নিদর্শনই নয়, এটি পুরান ঢাকার স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম একটি। এখানে দাঁড়ালে সময় থেমে যায়, বাতাসে ভেসে আসে প্রাচীন যুগের গন্ধ, আর ইট পাথরের ফাঁক দিয়ে বেরিয়ে আসে শতাব্দীর পুরানো কথা।
দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।